আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি শরফি দিবা। আজ জানাবো সমরাস্ত্র প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তান ও ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের আগে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক বা ইসলামাবাদ MOU পুনর্বহালের মাধ্যমে চলমান ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনের পথ খুঁজছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় নাকভি বলেন, তিনি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক করেছেন। বৈঠকে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং সংকট নিরসনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। নাকভি জানান, ইসলামাবাদ MOU পুনর্বহালের জন্য উভয় পক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এর মাধ্যমে সংঘাতের একটি বিস্তৃত ও স্থায়ী সমাধানের পথ তৈরি করতে পারে বলে আশা করছে পাকিস্তান। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট তার সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগ খোলাখুলিভাবে তুলে ধরেছেন। আলোচনায় সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং অত্যন্ত ইতিবাচক পরিবেশে আলোচনা শেষ হয়েছে। এই অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ওমান উপকূলে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি তেলবাহী ট্যাঙ্কারের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO জানায়, ওমানের উত্তর পূর্ব উপকূল থেকে প্রায় 9 নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটে। ট্যাঙ্কারটির ক্যাপ্টেন নিশ্চিত করেছেন, অজ্ঞাত একটি প্রজেক্টাইল জাহাজটিতে আঘাত হানে এবং এতে ইঞ্জিন রুম অচল হয়ে যায়। তবে হামলাটি কী ধরনের অস্ত্র দিয়ে চালানো হয়েছে কিংবা এর জন্য কারা দায়ী সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ওমান উপকূলের এই হামলা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে যে কোনো হামলা বৈশ্বিক তেল বাজারে বাড়তি চাপ তৈরি করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুদ বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ SPR আরও নিচে নেমেছে। মার্কিন জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী গত সপ্তাহে দেশটির কৌশলগত মজুদ থেকে প্রায় 37 লাখ ব্যারেল তেল কমেছে। ফলে মোট মজুদ দাঁড়িয়েছে প্রায় 28 কোটি 97 লাখ ব্যারেল, যা 1992 সালের নভেম্বরের পর সর্বনিম্ন। বর্তমানে SPR-এ প্রায় 9 কোটি 47 লাখ ব্যারেল সুইট বা কম সালফারযুক্ত অপরিশোধিত তেল এবং প্রায় 19 কোটি 10 লাখ ব্যারেল সাওয়ার বা বেশি সালফারযুক্ত তেল রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রিজার্ভ থেকে তেল উত্তোলনের হার ছিল উল্লেখযোগ্য। মে মাসে প্রায় 3 কোটি 94 লাখ ব্যারেল, জুনে 3 কোটি 30 লাখ এবং জুলাইয়ে আরও 1 কোটি 74 লাখ ব্যারেল তেল সরবরাহ করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি চুক্তির আওতায় SPR থেকে মোট 17 কোটি 20 লাখ ব্যারেল তেল ছাড়ার প্রক্রিয়া চলছে। ফলে একদিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে ট্যাঙ্কারে হামলার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুতও দ্রুত কমে যাচ্ছে। এই দুই পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে ভবিষ্যতে আরও অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। সোমবার ইরান সফররত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে গালিবাফ বলেন, ইসলামাবাদ MOU-তে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিশ্রুতি স্পষ্ট, কিন্তু যুক্তরাষ্ট্র একাধিকবার নিজেদের অঙ্গীকার লঙ্ঘন করে আঞ্চলিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত করেছে এবং ওয়াশিংটনের প্রতি নতুন করে অবিশ্বাস তৈরি করেছে। তিনি বলেন, চাপ প্রয়োগ করে ইরানকে নত করা যাবে না, বরং তেহরান ইসলামাবাদ সমঝোতার শর্ত বাস্তবায়নের পথেই এগোচ্ছে। গালিবাফ আরও বলেন, MOU অনুযায়ী নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব যুক্তরাষ্ট্রের। ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও তিনি স্পষ্ট করেন। এর আগে সোমবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাইর সঙ্গেও বৈঠক করেন আসিম মুনির। বৈঠকে রেজাই যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসের কথা তুলে ধরেন এবং হরমুজ প্রণালীতে ইরানের নিরাপত্তা নিয়ন্ত্রণের বিষয়টি জোর দিয়ে উল্লেখ করেন। ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ওয়াশিংটন আচরণ পরিবর্তন করতে হবে এবং ইসলামাবাদ MOU বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জবাবে আসিম মনির পাকিস্তান ও ইরানের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। পাশাপাশি দুই দেশের অভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার ইসলামাবাদের উদ্যোগও অব্যাহত থাকবে বলে জানান তিনি। পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে আসিম মনিরের তেহরান সফরকে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং ইসলামাবাদ সমঝোতা পুনরুজ্জীবিত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন যুদ্ধে ড্রোনের কার্যকারিতা ক্রমেই স্পষ্ট হলেও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের একমাত্র বিশেষায়িত ড্রোন অ্যাসল্ট ব্যাটালিয়ন বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 600 সদস্যের তৃতীয় ব্যাটালিয়ন 504তম প্যারাশুট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট বা 3504 PIR সেপ্টেম্বর 2026-এর পর আর আলাদা ড্রোন ইউনিট হিসেবে কাজ করবে না। জার্মানিতে সাবের জাংশন 2026 মহড়া শেষ করে ইউনিটটি আবার প্রচলিত এয়ারবর্ন ইনফ্যান্ট্রি দায়িত্বে ফিরবে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ব্যাটালিয়নটি FPV ড্রোন, গ্রাউন্ড রোবট বা UGV এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার সমন্বিত ব্যবহার পরীক্ষা করছিল। তবে সেনাবাহিনীর ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফ জেনারেল ক্রিস্টোফার ল্যানিভের আর্মি অ্যাজিমুথ কৌশল এখন মূল যুদ্ধ সক্ষমতা ও প্রচলিত কমব্যাট ফান্ডামেন্টালসে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ড্রোন ও কাউন্টার ড্রোন সক্ষমতা অবশ্য অন্যান্য ইউনিটের মাধ্যমে চালু থাকবে। সিদ্ধান্তটি এমন সময় এসেছে যখন ইউক্রেনের সাম্প্রতিক যুদ্ধক্ষেত্র ড্রোনের গুরুত্ব আরও জোরালোভাবে দেখাচ্ছে। আগস্টে ভিশনেভের কাছে মাত্র 3 ইউক্রেনীয় সেনা প্রায় 40 রুশ সেনার বিরুদ্ধে 45 মিনিটের লড়াই চালান। রিকনোশন্স UGV বোমার ড্রোন এবং FPV ড্রোনের সহায়তায় তারা প্রায় 13 গুণ বড় একটি বাহিনীকে প্রতিহত করেন। এই অভিজ্ঞতা দেখাচ্ছে আধুনিক যুদ্ধে ড্রোন শুধু নজরদারি বা হামলার অস্ত্র নয়, এগুলো গোয়েন্দা তথ্য, লক্ষ্য নির্ধারণ, যোগাযোগ, ইলেকট্রনিক যুদ্ধ ও সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে FPV ড্রোনের দ্রুত ক্ষয় এবং ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে স্থানীয়ভাবে ড্রোন তৈরি ও পরিবর্তনের সক্ষমতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই 3504 PIR বিলুপ্ত হলেও ড্রোন যুদ্ধের প্রয়োজনীয়তা কমছে না, বরং প্রশ্ন হচ্ছে এই সক্ষমতা ভবিষ্যতে ব্রিগেড পর্যায়ে কতটা কার্যকরভাবে ছড়িয়ে দিতে পারবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ইউক্রেনে স্টর্ম শ্যাডো ও স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্রের স্থানীয় উৎপাদনের পথ আরও এক ধাপে গিয়েছে। 24 আগস্ট কিয়েভ সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম MBDA-কে ক্ষেপণাস্ত্রটির ব্রিটিশ উপাদান সম্পর্কিত গোপন প্রযুক্তিগত তথ্য ইউক্রেনকে দেওয়ার অনুমোদন দিয়েছেন। এর ফলে স্থানীয়ভাবে ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ তৈরি, সংযোজন এবং পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আইনি ও প্রযুক্তিগত বাধা দূর হয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথভাবে তৈরি স্টর্ম শ্যাডো বা স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র ইউক্রেন 2023 সাল থেকে ব্যবহার করছে। এতদিন এগুলো ইউরোপীয় মজুদ থেকে সরবরাহ করা হলেও কিয়েভ এখন নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে চাইছে। ফ্রান্সের সঙ্গে লাইসেন্সিং আলোচনা চললেও ক্ষেপণাস্ত্রটিতে ব্রিটিশ নিয়ন্ত্রিত প্রযুক্তি ও মেধাস্বত্ব থাকায় যুক্তরাজ্যের অনুমোদন প্রয়োজন ছিল। প্রায় 1.3 টন ওজনের স্টর্ম শ্যাডোর দৈর্ঘ্য 5.1 মিটার। এতে রয়েছে মাইক্রো টার্বো TRI 60 থেকে 30 টার্বোজেট ইঞ্জিন এবং প্রায় 450 কেজির BROAH ওয়ারহেড। ক্ষেপণাস্ত্রটি GPS, টেরপ্রম এবং ইমেজিং ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সাবসনিক গতিতে নিচু উচ্চতায় উড়ে এটি শত্রুর রাডার ও আকাশ প্রতিরক্ষাকে এড়িয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। ইউক্রেনের লক্ষ্য 2026 সালের শেষ নাগাদ উৎপাদন শুরু করা। তবে প্রযুক্তিগত তথ্য পাওয়ার পরও এয়ারফ্রেম, প্রপালশন, গাইডেন্স ও ফিউজ ব্যবস্থার সমন্বয়, ক্যালিব্রেশন এবং চূড়ান্ত সার্টিফিকেশন বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। ফলে ব্রিটিশ সিদ্ধান্ত ইউক্রেনকে গুরুত্বপূর্ণ সুবিধা দিলেও পূর্ণাঙ্গ স্থানীয় উৎপাদন প্রতিষ্ঠা করতে আরও শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োজন হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।